এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অন্নপূর্ণা যোজনার শর্ত। আমরা যেটা ভেবেছিলাম তার উল্টোটাই হয়ে গেছে, মানুষ খুশি হয়ে গেছে। মানে ভেবেছিলাম আরো কিছু শর্ত লাগু হবে কিনা। তো আজকে আমি স্পষ্ট পরিষ্কার করে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং আপনারাও খুব পরিষ্কার করে বুঝে যাবেন এই ভিডিওটা দেখে যে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, 17 তারিখের মধ্যে কারা কারা পাচ্ছে বা কারা কারা সেপ্টেম্বর মাসে পাচ্ছে। আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলছি, প্রচুর মা বোনেরা কিন্তু এই শর্তে খুশি হয়েছে, আর অনেক ব্যাপারটা শিথিল করা হয়েছে। যেগুলো পাবে না মনে করেছিলাম, অনেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে। আর হ্যাঁ, আগস্ট মাস সেপ্টেম্বর মাসে যারা টাকা পাবে তারা কিন্তু দীর্ঘ যতদিন অন্নপূর্ণা যোজনা থাকবে ততদিন এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। তো চলুন আমি একে একে এই যে প্রকাশিত হয়েছে শর্ত, সেই শর্তগুলো কিন্তু আমি প্রত্যেকটা লিখে রেখেছি পরিষ্কার করে আপনাদেরকে জানানোর জন্য। এখনো পর্যন্ত আমার ভিডিওতে যদি কেউ টিকে থাকেন অবশ্যই ফলো করবেন এই প্রোফাইলটা। ফেসবুক থেকে দেখে থাকলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। তো 1 নম্বর দেখুন, যে সমস্ত মহিলারা পার্মানেন্ট চাকরি করেন, সরকারি চাকরি, স্কুল টিচার হতে পারে বা যে কোনো জায়গাতে কেন্দ্র সরকার রাজ্য সরকারের চাকরি করলে তিনি কিন্তু এলিজিবল হবেন না। কিন্তু যদি কোনো পুরুষ চাকরি করে, যদি কোনো পুরুষ সরকারি চাকরি করে, রাজ্য সরকার কেন্দ্র সরকার, তার স্ত্রী অন্নপূর্ণার জন্য এলিজিবল নয়। কিন্তু তেনার বাড়ির পরিবারের যে মানুষরা আছে, তার মা, তার বোন, তার বৌদি, তারা কিন্তু এলিজিবল, তারা কিন্তু পাবে। ঠিক আছে, আশা করছি এই পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরিবারের অন্যরা কিন্তু পাবে, কিন্তু তার স্ত্রী কিন্তু এলিজিবল নয় যার হাজব্যান্ড সরকারি চাকরি করছে। এই দুটো পয়েন্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, যে সমস্ত মহিলারা 10,000 টাকা ইনকাম করেন, যে সমস্ত মহিলারা 10,000 বা 10,000-এর বেশি ইনকাম করেন, যেমন অস্থায়ী চাকরি, যেমন আশাকর্মী, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার বা যে কোনো প্রা টিচার, যে কোনো কম্পিউটার সেন্টারে, মানে ধরুন কোনো পঞ্চায়েতের জায়গায় কম্পিউটারে বা যে কোনো চুক্তিভিত্তিক কাজ করেন, তারা কিন্তু যদি 10,000 টাকার বেশি ইনকাম করেন তারা কিন্তু এলিজিবল নন। ঠিক আছে, কিন্তু এই চাকরি, এই যে চাকরিগুলোর কথা বলছি, এই চাকরি যদি আপনাদের হাজব্যান্ড করে থাকে, কোনো পুরুষ যদি করে থাকে, সিভিক ভলেন্টিয়ার বা এই যে চুক্তিভিত্তিক কোনো কাজ, অস্থায়ী কোনো কাজ যদি করে থাকেন, তাহলে কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণার জন্য এলিজিবল, তারা কিন্তু অন্নপূর্ণার জন্য টাকা পাবে। আশা করছি এই পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম পয়েন্ট আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, কমেন্টে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা আমি করব। তারপরের পয়েন্ট হচ্ছে, কোনো পরিবারে যদি 12 লক্ষ টাকার উপার্জন থাকে, কোনো পরিবারে যদি 12 লক্ষ টাকা বা তার বেশি উপার্জন থাকে, সেক্ষেত্রে তাদেরকে ইনকাম ট্যাক্স পে করতে হচ্ছে, তাহলে সেই পরিবারের মানুষ কিন্তু এলিজিবল নয়। তবে সেই পরিবারের কারা কারা এলিজিবল নয়, তার স্ত্রী এলিজিবল নয়, তার মা যদি থাকে সেও কিন্তু এলিজিবল নয়। 25 থেকে 60 বছর বয়সী যদি তার ভাইয়ের বউ থাকে, তার যদি ফ্যামিলি আলাদা থাকে, তার পরিবারের সাথে তার পরিবার যদি আলাদা হয়, 2 ভাই, সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের বউ কিন্তু এলিজিবল, যদি পরিবার আলাদা হয়। বোঝাতে পেরেছি? যে পরিবারে 12 লক্ষ টাকা তার বেশি উপার্জন ইনকাম ট্যাক্স পে করে, সেই পরিবার এলিজিবল নয় অন্নপূর্ণা যোজনার জন্য। কিন্তু তার ভাই, ভাইয়ের বউ যদি আলাদা পরিবারে আলাদা খায়, আলাদা ঘর আলাদা থাকে, তার বউ মানে তার ভাইয়ের বউ কিন্তু অন্নপূর্ণার জন্য এলিজিবল। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এবার হচ্ছে যে সামাজিক প্রকল্প, যেগুলো স্থায়ীভাবে বিধবা ভাতা, যেটা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যেটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে তাদের টাকা বাড়ানোর কথা আছে। সেপ্টেম্বর মাস থেকে তাদের কিন্তু অ্যাকাউন্টে 1,500 টাকা ঢুকবে, 500 টাকা করে বাড়ানো হয়েছে। এর আগের ভিডিওতেও কিন্তু আমরা অনেকবার বলেছি যাতে এই সব মানে যে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো বাড়ানো দরকার ছিল, আর একটু বাড়লে আরও ভালো হতো। তো যাই হোক, তাদের জন্যও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাবনা চিন্তা করে অন্নপূর্ণা যোজনার এই শর্তগুলো লিখেছে। 25 থেকে 60 বছরই বিধবা মা বোনেরা, যদি কোনো বিধবা মা বোনেরা থাকে 25 থেকে 60 বছরই বয়সী, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবে। তাদের যদি কোনো সরকারি প্রকল্প পায়, যেমন বিধবা ভাতা, বিধবা ভাতা বাদ দিয়ে তারা অন্নপূর্ণা যোজনার পাবে। বিধবা ভাতার পরিবর্তে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে তাদের।
বিধবা ভাতাটা কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী ভাতার আবার বড় খবর, তাদের আরেকটু খুশি করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের মানে যে প্রতিবন্ধী মা বোনেরা আছেন, তাদের বয়স যদি 25 থেকে 60 বছর হয়, তারা কিন্তু প্রতিবন্ধী ভাতা 60,000 পাবে, প্লাস অন্নপূর্ণা যোজনার টাকাও 3,000 টাকা পাবে, মানে টোটাল পাচ্ছে 4,500 টাকা। বুঝতে পারছেন? প্রতিবন্ধী মা বোনেদের জন্য এই যে ভাবনা চিন্তাটা করেছে, ভীষণ মন থেকে খুশি হচ্ছি। বিশ্বাস করুন, তাদের প্রচণ্ড দরকার ছিল এই আর্থিক ব্যবস্থাটা। সত্যি খুব খুশি হয়েছি আমরা যে প্রতিবন্ধী মা বোনেরা যদি 25 থেকে 60 বছর বয়স হয়, তারা কিন্তু দুটো ভাতাই পাচ্ছে, মানে ডবল বেনিফিশিয়ারি। ঠিক আছে, তারপরে যাচ্ছে যারা পিএম কিষাণ পায়, যে সব মহিলাদের নামে পিএম কিষাণের 9,000 টাকা ঢোকে, তারা কিন্তু পিএম কিষাণেরও টাকা পাবে, আবার মাসিক অন্নপূর্ণা যোজনারও টাকা পাবে। ঠিক আছে, বোঝা গেছে? যারা পিএম কিষাণ যোজনার টাকা কোনো মহিলার নামে যদি থাকে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাও পাবে, পিএম কিষাণ টাকাও পাবে। ঠিক আছে, দুটো প্রকল্পের টাকা কিন্তু শিথিল করা হয়েছে, একটা প্রতিবন্ধী, একটা হচ্ছে পিএম কিষাণ। তারপর দেখুন গ্রামীণ এলাকা প্লাস পৌর এলাকা। গ্রামীণ এলাকা যদি কারোর 3টে রুম থাকে, পৌর এলাকাতে যদি 3টে রুম থাকে, তাহলে কিন্তু তারা অন্নপূর্ণার জন্য এলিজিবল, তারা পাবে। কিন্তু শহরে এলাকা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। শহরে এলাকায় যদি কারোর 3টে রুম থাকে, বড় পৌরসভা এলাকায়, সেক্ষেত্রে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাবে না, এলিজিবল নয়। এই ক্ষেত্রে আবার 50 ডেসিমিল জমির যে কথাটা বলা হয়েছে, গ্রামীণ ও পৌর এলাকায় কারো যদি 50 ডেসিমিল জমি থাকে কোনো মহিলার নামে, তাহলে কিন্তু সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, যদি গ্রামীণ এলাকা বা ছোট পৌর এলাকা হয়। যদি বড় পৌর এলাকা হয়, যেমন ধরুন কাল মুখ্যমন্ত্রী একটা উদাহরণ দিয়েছেন, কলকাতার মতো জায়গায় যদি আপনার 50 ডেসিমিল জায়গা থাকে, সেক্ষেত্রে ওনার অন্নপূর্ণা যোজনার টাকা আশা করছি দরকার হবে না। তো এই যে শর্তগুলো দিয়েছে, এই শর্তগুলোর মধ্যে দেখা যাচ্ছে প্রচুর প্রচুর মা বোনেরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, যারা ভেবেছিল পাবে না। এই যে শর্তগুলো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্ক্যাম মাথায় রেখে কিন্তু এই শর্তগুলো করা হয়েছে। আশা করছি আপনারা খুশি হয়েছেন। আপনাদের যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্রচুর মা বোনেদের কাছে শেয়ার করে দেবেন। কালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে বৈঠক, সেই বৈঠকের লাইভ ভিডিও কিন্তু আমার করা আছে, চাইলে কিন্তু সেই ভিডিওর প্রমাণ কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি যেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, সেখানে আর সেই ভিডিওর মধ্যে কোনো তফাৎ থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওয়।